এখন যে ঘটনাটা শোনাবো সেটা দিল্লির প্রতাপগড়ি নামের একটা এরিয়া, সেখানকার একটা ফ্লাইওভার, সেখানে ঘটেছিল এই ঘটনা। শনিবার 2026 8 ফেব্রুয়ারি। ওই ফ্লাইওভারের উপর দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করে প্রত্যেক দিনের মতো, সেদিনও যাওয়া আসা করছিল। সবার চোখে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা টাটা টিগোর সাদা রঙের কারের ওপর। কারটা অনেকক্ষণ ধরে ওইখানেই দাঁড়িয়ে আছে, একদম নড়াচড়া নেই, বা ওই গাড়ি থেকে বাইরে কেউ বেরিয়েও আসছে না বা কেউ ঢুকছেও না। লোকজনেদের সন্দেহ হয়েছিল, তারা কাছে গিয়ে দেখার চেষ্টা করেছিল। তারা দেখেছিল যে ওই গাড়ির ভেতরে একজন মহিলা, দুজন পুরুষ রয়েছে, কেউ নড়াচড়া করছে না। তাদের মনে হয়েছিল যে ওই গাড়িতে যারা 3 জন বসে রয়েছে তারা হয়তো অজ্ঞান হয়ে গেছে। সন্দেহ তাদের হয়েছিল, সেই জন্য তারা পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ আসে, পুলিশ গাড়ির গেট খুলেছিল, সব ব্যাপারগুলো তার চোখের সামনে দেখেছিল। সঙ্গে সঙ্গে সেই 3 জনকে স্থানীয় সঞ্জয় গান্ধী হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা মাত্র ডাক্তার বলে দিয়েছিল যে 3 জনের মধ্যে আর কেউ বেঁচে নেই। এবার পুলিশ ওই 3 জনের পরিচয়টা জানতে চাইছিল। পরিচয় জানার জন্য তাদের কাছে যে মোবাইলগুলো ছিল সেগুলো থেকেই পুলিশ চেষ্টা শুরু করেছিল যে এরা কে সেটা জানার, বা এদের বাড়ির লোকজনেদেরকে খবর দেওয়ার। সেটা পুলিশ করেও ছিল। সেই সঙ্গে গাড়ির যে নাম্বারটা ছিল সেটার রেজিস্ট্রেশন থেকে পুলিশ জানতে পেরেছিল যে এই 3 জন আসলে হচ্ছে 76 বছর বয়সী রণধীর। রণধীরের পাশে যে মহিলা বসেছিল তার বয়স 40, তার নাম লক্ষ্মী। আর ড্রাইভারের সিটে যে বসেছিল তার বয়স 47, তার নাম শিবনরেশ। 3 জন পরস্পরের পরিচিত, খুব ভালো সম্পর্ক তাদের ফ্যামিলিদের মধ্যে। প্রপার্টি ডিলিংয়ের কাজ করে তারা। এবার সবার বাড়ির লোকজনের সাথে কথা হয়। পুলিশের প্রথমটাতে মনে হয়েছিল, কারণ হসপিটাল থেকে তাদেরকে জানানো হয়েছিল যে 3 জনের মধ্যে কোনো বিষাক্ত ওষুধ আর ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে। 3 জনে হয়তো কোনো কারণে একসাথে সুসাইড করেছে। কিন্তু তাদের বাড়ির লোকজনেদের সাথে কথা বলার পর পুলিশ বুঝতে পেরেছিল যে বাড়ির সবার মতে তারা কখনোই সুসাইড করতে পারে না, বা তাদের এমন কোনো ঘটনা ঘটেনি যে 3 জন একসাথে সুসাইড করবে। পুলিশ টিম এবার ওই প্রতাপগড়ি ফ্লাইওভারের ওপরে যেদিক থেকে গাড়িটা এসেছিল সেখানকার সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। চেক করতে করতে একটা সিসিটিভি ফুটেজে বোঝা যায় যে সত্যি সত্যি ওই গাড়িতে 4 জন ছিল। ড্রাইভার সিটের পাশে আরও একজন বৃদ্ধ ছিল। তাহলে সে হঠাৎ করে নেমে গেল কেন? সে কে ছিল? তার সঙ্গে এই ঘটনার কি যোগাযোগ রয়েছে? তাহলে সেই কি এই ঘটনা ঘটিয়েছে? পুলিশ সেই ড্রাইভার সিটের পাশে বসে থাকা বৃদ্ধ মানুষটাকে খুঁজছিল। এবার পুলিশ টিম চেক করে ওই 3 জনের মোবাইল ফোনের কল ডিটেল। 2 জন যে ভদ্রলোক, তাদের কল ডিটেলে সন্দেহজনক কিছু ছিল না। তবে 40 বছর বয়সী মহিলা লক্ষ্মী, তার কল ডিটেলে একটা বিশেষ নম্বর, যেটাতে লক্ষ্মী গত 3 মাস ধরে খুব বেশি বার কথা বলেছেন, প্রত্যেক দিন কথা বলেছেন। এবার পুলিশ জানতে চাইছিল এই নাম্বারটা আসলে কার। ওই নাম্বারটাতে যখন পুলিশ কল করে, কলটা কিন্তু কেউ রিসিভ করেনি, কিন্তু পুলিশ লোকেশন ট্রেস করে চলে গেছিল সেখানে। সেটা ছিল দিল্লির লোনি নামের এরিয়া, যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে 30 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে এক ভদ্রলোক, যার ফোন নাম্বারে লক্ষ্মী বারবার কথা বলত। ভদ্রলোকের বয়স 72 বছর, নাম কামরুদ্দিন মিয়া। তার 2 ছেলে,
রাজু আর আমরুদ্দিন, মোট 3 জন, বাবা আর 2 ছেলে। তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর হয়েছিল জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে এই পুরো ঘটনাটার সাথে যুক্ত ওই 2 জন ছেলের বাবা কামরুদ্দিন, যার বয়স ছিল 72 বছর। সে কেন এই 3 জনকে মেরে ফেলতে চাইল, কি শত্রুতা তাদের সাথে, সেটা হচ্ছে কামরুদ্দিন একজন তান্ত্রিক। কেউ তাকে বাবা, কেউ তাকে জাদুঘর ইত্যাদি বলে ডাকে। এরিয়ার লোকজনেরা সবাই তাকে ভয় পায়, তার বিরোধিতা করতে ভয় পায়, কারণ তাদের মনে হয় কামরুদ্দিন কালা জাদু জানে। যদি সে জাদু করে দেয়, জাদু করে সে অনেকের অনেক কিছু ক্ষতি করে ফেলতে পারে। সেই ভয়ে পাড়ার লোকজন তাকে কিচ্ছু বলে না। কামরুদ্দিনের বাড়িতে কামরুদ্দিনের 2 ছেলে, ছেলের বৌমা আর কামরুদ্দিন থাকে। নিচের তলায় কামরুদ্দিনের একটা ঘর আছে, যেখানে রয়েছে একটা মাজার। মাজার মানে কোনো কবর, সেটা নাকি অতি জাগ্রত কবর। সেই কবরের কাছে বসে কামরুদ্দিন প্রত্যেক দিন বিভিন্ন অসুস্থ লোকজনের ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্টের সাথে তিনি জাদু জানেন যখন, তো জাদুও করেন। সেখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের লোকজন মনে আস্থা বিশ্বাস নিয়ে কামরুদ্দিনের কাছে আসে নিজেদের বিভিন্ন রোগ নিয়ে। রোগ নাকি তিনি সারিয়ে ফেলেন। ওই গাড়িতে যে মহিলা মারা গেছিলেন, 40 বছর বয়সী লক্ষ্মী, তিনি প্রথম 3 মাস আগে তার হাজব্যান্ডের একটা কোনো গুরুতর রোগ হয়েছিল, যার জন্য সব জায়গায় তিনি ট্রিটমেন্ট করার পর যখন হাঁপিয়ে উঠেছেন, হতাশ হয়েছেন, সেই সময় কোনো একজন তাকে বলেছিল যে দিল্লির লোনি এলাকাতে একটা মাজার আছে, আর মাজারের সাথেই একজন বাবা আছেন যার নাম কামরুদ্দিন। তার কাছে নিজের হাজব্যান্ডকে একবার নিয়ে যান, তাহলে উপকার পেতে পারেন। লক্ষ্মী নিজের হাজব্যান্ডের চিকিৎসা করিয়ে করিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। সে মনে একটু আশা দেখলেই মন্দির মসজিদ, যেখানে তার হাজব্যান্ড ঠিক হওয়ার কোনো চান্স আছে তার মনে হতো, সেখানেই সে ছুটে চলে যেত। সেটাই সে করেছিল। সে নিজের হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে ওই কামরুদ্দিন বাবার যে দরগা আস্তানা, সেখানে এসেছিল। এসে ট্রিটমেন্ট করিয়েছিল হাজব্যান্ডের। আশ্চর্যজনকভাবে হাজব্যান্ড কিন্তু সেরে উঠেছিল। তার শরীরের উন্নতি দেখে সেদিন থেকে কামরুদ্দিন বাবার ওপর খুব বিশ্বাস করতে শুরু করেছিল ওই মহিলা লক্ষ্মী। কামরুদ্দিন নামের ওই মুসলিম তান্ত্রিকের কাছে যখন এই 3 মাসের মধ্যে লক্ষ্মী দেবী বারবার আসছিল, তো একটা দুজনের মধ্যে পরিচয় বা শ্রদ্ধা ইত্যাদির সম্পর্ক তৈরি হয়েছিল। একদিন লক্ষ্মীকে কামরুদ্দিন বাবা বলেছিল যে তার যে চাদর রয়েছে গায়ের, সেটাতে এমন আশ্চর্য শক্তি আছে যে ওটার তলায় কিছু টাকা রেখে দিলে তার থেকে কয়েক গুণ টাকা ওই চাদর থেকেই আবার বেরিয়ে আসে। মহিলার বিশ্বাস হয়নি প্রথমে, কিন্তু মহিলার কিছু টাকা কামরুদ্দিনকে দেওয়া হয়েছিল। কামরুদ্দিন সেই চাদরের তলায় টাকাটা রেখে দিয়েছিল। একটু পরে যখন চাদরটাকে ঝাড়া হয়েছিল, সত্যি সত্যি দ্বিগুণ টাকা সেই চাদর থেকে বেরিয়ে পড়েছিল নিচে। এটা কিন্তু কখনোই সত্যি ঘটনা নয়, আমরা সবাই জানি। তবে কামরুদ্দিন নিজের হাত সাফাই আর মহিলার যে ভালো মানুষই বা সরলতা, বোকামিও বলতে পারি, সেটার সুযোগ নিয়ে সে তাকে এমনভাবে দেখিয়েছিল যে সত্যি সত্যি চাদর ঝাড়লে সেই টাকা অনেক অনেক বেশি হয়ে যায়। কারণ কামরুদ্দিন হচ্ছে উপরওয়ালার খুব কাছের বান্দা। সে নানা রকম মন্ত্রতন্ত্র জানে। টাকাটা চাদরে চাপা দেওয়ার পরে মন্ত্রতন্ত্রর দ্বারা সে টাকাগুলোকে বাড়িয়ে দিয়েছে। এই কথাটা যখন লক্ষ্মীর বিশ্বাস হয়ে যায়, লক্ষ্মীর আরও 2 জন পরিচিত, বৃদ্ধ রণধীর আর শিবনরেশ, তাদেরকে সে বলেছিল ব্যাপারটা। ইতিমধ্যেই কিন্তু কামরুদ্দিন লক্ষ্মীকে বলে দিয়েছিল যদি তারা 2 লাখ টাকা দেয়
2 লাখ টাকা থেকে 3 কোটি টাকা সে করে দিতে পারবে। এবার 3জন মিলে ঠিক করে যে কামরুদ্দিনের কাছে যাওয়া হবে, যে ডেটে কামরুদ্দিন ডেকেছে, আর 2 লাখ টাকা নিয়ে যাওয়া হবে। তারা কিন্তু গিয়েই 2 লাখ টাকাটা কামরুদ্দিনকে দিয়ে দেয়নি। তারা গাড়িতেই টাকাটা রেখে দিয়ে নিচে নেমে এসে বলেছিল কামরুদ্দিনকে যে আমরা 2 লাখ টাকা নিয়ে এসেছি, এবার আপনি নিজের মন্ত্রতন্ত্র শুরু করুন। কামরুদ্দিন একটা জিনিসের লিস্ট দিয়েছিল, তাতে অনেক কিছু ছিল, ধূপকাঠি, ফুল, আতর, মদের গ্লাস, 2 লাখ টাকা তো অবশ্যই। সব জিনিসগুলো নিয়ে ওই 3জন এসে পৌঁছেছিল। 2 লাখ টাকা তাদের গাড়িতে রাখা ছিল। কামরুদ্দিন সুযোগ বুঝে তাদেরকে বলেছিল যে এখন মন্ত্রতন্ত্র করছি, তোমরা সবাই ওই দরগাতে যে কবর টাইপের করা আছে তার চারিপাশে বসো। তারা তাই করেছিল, বসে আছে। কামরুদ্দিন বাইরে বেরিয়ে চলে গেছিল লাড্ডু কিনতে। লাড্ডুতে সে ঘুমের ওষুধ আর সালফাস নামের একটা ওষুধ, যেটা কিন্তু বেশি মাত্রায় যদি সেবন করা যায় তাহলে কিন্তু মানুষ নিজের জীবন শেষ করতে পারে, এই রকম একটা ট্যাবলেট, সেগুলো সব ভালোভাবে সে মিশিয়ে ফেলেছিল ওই লাড্ডুতে। তবে সে হয়তো একটু বেশিই মিশিয়ে ফেলেছিল, মিশিয়ে নিজের কাছে রেখেছিল। এবার ওই 3জনকে বলে যে এখান থেকে আমরা লোনি থেকে সোজা চলে যাব পীরগাড়ি, সেখানে গিয়ে মন্ত্রতন্ত্রটা বাকি অংশটা হবে। 3জন সন্দেহ করেনি, 3জন গাড়িতে উঠে বসেছিল। আর ড্রাইভারের পাশের সিট যেটা, সেটাতে উঠে বসেছিল লাড্ডু হাতে নিয়ে ওই কামরুদ্দিন বেশ কিছুটা যাওয়ার পরে প্রতাপগড়ি ফ্লাইওভারের একটু আগে 3জনকে সে নিজে হাতে লাড্ডু খাইয়ে দিয়েছিল। লাড্ডু খাওয়ার পরেই কিন্তু খুব বেশিক্ষণ লাগেনি, তারা খুব অসুস্থ হয়ে গেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছিল কামরুদ্দিন বলেছিল রাস্তার ধারে গাড়ি থামাও, আমি নেমে যাব, আরও কিছু মন্ত্রতন্ত্র করা বাকি আছে, সেগুলো করব, তোমাদের একটু শরীর খারাপ হলেও চিন্তার কিছু নেই। কিন্তু গাড়ি সাইডে দাঁড় করিয়ে তারা অজ্ঞান হয়ে গেছিল। কামরুদ্দিন কিন্তু ব্যাপারটা বুঝে গেছিল। কামরুদ্দিন সেখান থেকে গাড়ি থেকে নেমে গেছিল। 2 লাখ টাকাটা সে নিয়ে নিতে পারেনি। তার মনে হয়েছিল যে সে যদি এই অবস্থায় গাড়ি থেকে 2 লাখ টাকা বের করে নেয় তাহলে সে নিশ্চয় ধরা পড়ে যাবে। গাড়িতে কেউ টাকা খুঁজেছে যদি জানা যায় তাহলে সে ধরা পড়ে যাবে আর তাকে শাস্তি পেতে হবে। সেই জন্য সে চুপচাপ নেমে নিজের বাড়ি চলে গেছিল। সে কখনো ভাবেইনি যে পুলিশ টিম বুঝতেও পারবে, তাকে অ্যারেস্টও করবে, কিন্তু দোষ করলে শেষ রক্ষা হয় না, সেইভাবে তাকে ধরা পড়তে হয়েছিল। তারপরে পুলিশ তার জিজ্ঞাসাবাদ করে, তার ছেলেদেরও জিজ্ঞাসাবাদ হয়। ছেলেদেরকে কিন্তু পুলিশ টিম ছেড়ে দিয়েছে, কারণ পুলিশের মনে হয়েছে তারা এই ব্যাপারে কিছুই জানে না। কামরুদ্দিনের ব্যাপারে যখন প্রতিবেশীদের সাথে জিজ্ঞাসাবাদ হয় তখন জানা যায় কামরুদ্দিন ওই এরিয়াতে 7 বছর ধরে এসে আছে। তার আগে সে ইউপির ফিরোজাবাদের বাসিন্দা ছিল। সেখান থেকে সে নিজের ফ্যামিলি নিয়ে এসে ওই এরিয়াতে বাড়ি করে থাকা শুরু করেছিল। এবার ফিরোজাবাদে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন জানা যায় যে আগেও এইভাবে মানুষকে ঠকিয়ে ফিরোজাবাদের 2জন মানুষকে আর রাজস্থানের ধলপুরের একজন মানুষকে সে মেরে ফেলেছিল। আগের 3খানা মার্ডারের কেসও তার উপর রয়েছে, কিন্তু সে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। আবারও সে এই কাজ, নতুন আরও 3খানা মার্ডার তার মধ্যে যোগ করেছে। সে নর্মাল একটা কিলার নয়, সে হচ্ছে সিরিয়াল কিলার। এর আগেও টাকা পাইয়ে দেওয়ার নাম করে উল্টোপাল্টা ভাবে সে আরও 3জনকে মেরে ফেলেছিল। এই পর্যন্ত মোট 6জনকে সে টাকার জন্য মেরে ফেলেছে। আগের বারে সে তাদেরকে বলেছিল যে মাটির তলায় কিছু টাকা পুঁতে রাখলে সেই টাকা কয়েক গুণ বেড়ে যাবে। আর সেই আগের 3জন এই ব্যাপারে বিশ্বাস করে কামরুদ্দিনকে নিজেদের সঞ্চিত টাকা দিয়েছিল। আর কামরুদ্দিন, যার মধ্যে কোনো মন্ত্রতন্ত্র ছিল না বা টাকা 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়াতে জানলে সে নিজের টাকাটা বাড়িয়ে নিত, সেটা অন্য লোকজন ভাবেনি। ওই দুষ্টু ওই লোভী মানুষটার কাছে তারা হেরে গেছে, তার হাতে তারা মারা গেছে।
সেই জন্য কামরুদ্দিন এখন জেলেই রয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশ তদন্ত করে দেখছে যে পুলিশ তদন্ত করে দেখছে যে কামরুদ্দিন একাই এইসব ঘটনা ঘটিয়েছে নাকি পুলিশ তদন্ত করে দেখছে যে কামরুদ্দিন একাই ওই ঘটনা ঘটিয়েছে নাকি তার সাহায্য করার জন্য আরও কোনো লোকজন ছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। তবে একটা কথা অবশ্যই বলতে হয় যে এখনও এই যুগেও এমন মানুষজন রয়েছে যারা এই ধরনের অদ্ভুত গল্পে বিশ্বাস করে।